খাইতে বসছো নাকি রাজ্যের সকল আলাপ জুড়ে বসছো? এত কথা কি কও বোমা? তোমাদের মা মেয়ের জন্যই আমার নাতি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ফিরে এসেছে, শুকরিয়া আদায় না করে ফুসুর ফুসুর করা শুরু করেছ তারা। শ্বশুরের ধমকে চুপসে যায় লায়লা বেগম। খাবার খেয়ে বিনা বাক্যে ঘরে চলে গেলেন। গভীর রাত পর্যন্ত নাজিমুদ্দিন অন্তিক ও পিয়াসের সাথে গল্প করেন। অন্তিক ঘরে ফিরে এসে মিষ্টিকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। অন্তিকের ঘরের বারান্দাটা কখনো খোলা হয় না। পুরনো বাড়ির এই ঘরটার বারান্দায় ছোট, নয়তো সব ঘরের বারান্দা বড় বড়। লায়লা বেগমের হাতে সংসার বসার পর থেকে অন্তিককে এই ঘরে পাঠানো হয়। পিয়াস অন্যায় সহ্য করতে পারত না। লায়লা বেগমের অন্তিকের ব্যাপারে উদাসীনতা দেখে একসময় অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। প্রায় ৩ বছর যাবৎ পিয়াস বাড়ি ছেড়ে থাকে। পেশায় কলেজের প্রফেসর। কলেজের কোয়ার্টারেই থাকে সে। ছোট ভাইয়ের বিয়ের সংবাদ শুনে বাড়ি এসেছে। বারান্দায় দাঁড়িয়ে মিষ্টি ও পিয়াসের কথা ভাবছিল সে। এই না সে সব ছুঁড়ে মিষ্টির কাছে সুখ খুঁজে পেয়েছে? যে মিষ্টির হাসিতে সে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে, সেই মিষ্টির মবে কি পূর্বে অন্য কেউ ছিল? পরক্ষণে অন্তিক ভাবে, এমন তো হওয়ারই ছিল। অন্তিকের জীবনের সত্যিটা জানলে তো মিষ্টি এমনই চলে যেত। তখন সে কষ্ট বেশি পেত, এখন হয়তো কম হচ্ছে। অন্তিকের ভাবনার মাঝেই এক জোড়া হাত পিছন থেকে জড়িয়ে ধরে। অন্তিক জানে হাত জোড়ার মালিক কে। সে পিছনে না ফিরেই বলে, ঘুমিয়ে যাও, আমার একটু দেরি হবে। মিষ্টি অন্তিকের কথা শুনে বুঝতে পারে কোনো কারণে তার মন খারাপ। সে অন্তিকের পিঠে পরপর দুটো তিনটে চুমু এঁকে বলে, তোমার কি মন খারাপ? না। একা দাঁড়িয়ে আছো যে? ঘরে চলো, তোমার বুকের বাম পাশটার আওয়াজ শুনতে ইচ্ছে করছে। অন্তিকের কি হলো কে জানে। মিষ্টির হাত ঝাড়া দিয়ে তার দিকে ফিরে বলতে শুরু করে, আমার ইচ্ছে করছে না, বুঝতে পারছো না? এত মায়া দেখিয়ে সেই তো চলেই যাবে। তবে কেন আমার মনটাকে রাঙাতে আসছো? দূরে সরো, আমাকে একা থাকতে দাও। অন্তিকের ব্যবহারে মিষ্টির চোখে অশ্রুধারা গড়িয়ে পড়ে। সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, এত জোরে কথা বলছো কেন অন্ত? আমার কোনো ভুল হলে বলো, সংশোধন করে নিব। একজন মেয়ে বিয়ের পর স্বামীকেই আপন ভাবে। তুমি আমাকে কষ্ট দিলে আমার সইতে পারবো না, মরেই যাব। মিষ্টির চোখের পানি অন্তিকের সহ্য হয় না। সে চোখ বন্ধ করে রাগ সংযত করার চেষ্টা করে পুনরায় আকাশের দিকে তাকিয়ে থাকে। মিষ্টি তখন স্থির হয়ে দাঁড়িয়েছে। সে একজন বুদ্ধিমতী মেয়ে। স্বামীর হুটহাট রাগে তার উপর কোনো প্রভাব ফেলবে না। কিন্তু বিনা দোষে অন্তিকের উচ্চ আওয়াজের কথা তার সহ্য হয় না। অন্তরে আঘাত হানে, চোখ বেয়ে অশ্রুমালা গড়িয়ে পড়ে। মিষ্টি কিছুক্ষণ ভাবতে থাকে অন্তিকের ব্যবহারের মূল কারণটার ব্যাপারে। পরিশেষে বুঝতে পেরে নিজেই রেগে বসে। অন্তিককে নিজের দিকে ফিরে তার হাতে জোরে কামড় বসিয়ে দেয় সে। আকস্মিক আক্রমণের জন্য অন্তিক মোটেও প্রস্তুত ছিল না। সে মিষ্টিকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু মেয়েটা যেন তার হাতের সাথে আঠার মতো লেগে আছে। অবশেষে মেয়ের সবচেয়ে দুর্বল স্থান অর্থাৎ মিষ্টির মাথার চুলের মুঠোয় হাত দেয় অন্তিক। মিষ্টিকে ছাড়িয়ে রাগান্বিত স্বরে বলে, রাক্ষসের নানির ভূত কি চেপেছে? কামড়াচ্ছ কেন? মিষ্টির আগে হিস হিস করছে। অন্তিকের হাত ধরে টেনে ঘরে নিয়ে এসে তার উপর চড়ে বসে বুকে ইচ্ছে মতো কিল ঘুষি দিয়ে বলতে থাকে, পিয়াস ভাইয়াকে আমি পছন্দ করি না। হাদারাম গাধা। না, পিয়াস ভাইয়া আমাকে পছন্দ করে। তোমার মাথায় কি বুদ্ধি নেই? এই আমাকে বিশ্বাস করলে? তুমিই না বলেছিলে আমাদের মধ্যে বিশ্বাস সবচেয়ে দরকারি? এই আমার উপর তোমার বিশ্বাস। তুমি খুব খারাপ অন্ত, খুব খারাপ। পিয়াসের সাথে মিষ্টির কোনো সম্পর্ক নেই, এই কথাই অন্তিকের জন্য যথেষ্ট ছিল। মিষ্টিকে সে বিশ্বাস করে, কিন্তু হঠাৎ করে মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল। এখন তাও পরিষ্কার। এছাড়াও তারা কিভাবে পূর্ব পরিচিত তা জানতে হবে। কিন্তু প্রথমে তার হিংস্র বাঘিনীকে থামাতে হবে। অন্তিক খুব ভালোভাবে জানে মিষ্টিকে কিভাবে থামাতে হবে। হয়েছে তো, এবার থামো মিষ্টি, আমার হাত জ্বলছে। বুকের উপর পাথর চেপে আছে মনে হচ্ছে। মিষ্টি থামে না। সে অন্তিককে একটার পর একটা আঘাত করছে। শেষে অন্তিক কোনো উপায় না পেয়ে মিষ্টির ঠোঁট জোড়া দখল করে নেয় অন্তিক। মিষ্টির আবেদনময় স্থানে ঘুরতে থাকে অন্তিকের হাত জোড়া। মিষ্টিকে আজ নিজের করে নিতে বড্ড ইচ্ছে করছে তার। মিষ্টির রসালো ঠোঁটে শক্ত করে চুমু এঁকে অস্থির চিত্তে অন্তিকে বলে, মাথা ঠিক ছিল না বউ, একাকিত্ব আমাকে জানোয়ারে পরিণত করে ফেলেছে। এবারের মতো ক্ষমা করে দাও। মিষ্টি অন্তিকের কথার প্রত্যুত্তরে বলে, তোমার উচ্চ আওয়াজ আমার সহ্য হয় না অন্ত। ভেতরটা জ্বালিয়ে দেয়। আমাকে তোমার বুকের বাম পাশটায় জায়গা দিও, তাতেই হবে। অন্তিক মিষ্টির কপালে চুমু এঁকে আবদার করে। একটু বউ সাজবে মিষ্টি? মিষ্টি বিস্তর হেসে বলে, এখনই? হ্যাঁ,
লাল টকটকে শাড়ির সাথে তোমাকে দেখতে চাই। লাল গোলাপের স্থান তোমার ওই চুলে দিতে চাই। লাল চুড়ির রিনিঝিনি শব্দে মাতাল হতে চাই। তোমার শুদ্ধতাময় জীবনে অশুদ্ধতা ছড়িয়ে দিতে চাই। মিষ্টি অন্তিকের গাল ধরে বলে। এত আবদার? অন্তিক হেসে বলে, এ তো অল্প, আমার বিশাল মনের আবদারও বিশাল, যা তুমি পূরণ করতে পারবে। মিষ্টি অন্তিকের বুকে মুখ গুজে। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল তার সাজানো সংসার গড়ার আগেই ফাটল ধরতে শুরু করেছে, কিন্তু এখন সে সাজবে, অন্তিকের জন্য বউ সাজবে। লাল শাড়ি পরিধান করে বিছানায় ঘোমটা টেনে বসে আছে নববধূ। পুরো ঘর মোমবাতি দিয়ে সাজানো। রোমাঞ্চকর পরিবেশে অন্তিকের রোমান্টিক মনোভাব। মিষ্টি কাজ কিভাবে মেনে নেবে? তার নববধূ আজ কিভাবে সেজেছে? প্রথম দিনের মতো ভারী সাজ, নাকি হালকা কাজল ও ফ্যাকাশে বর্ণ ঠোঁটে হাজির হয়েছে? অবশ্য অন্তিকের কাছে মিষ্টির ফ্যাকাশে ঠোঁটের স্বাদ বিশ্বের সকল মিষ্টান্ন স্বাদের চেয়ে সেরা মনে হয়। অন্তিক বাইরে গিয়েছিল গোলাপের মালা কিনে আনতে। ফিরতে কি বেশি দেরি হয়ে গেছে? ঘরে প্রবেশ করে নববধূর সামনের দিক থেকে ঘোমটা খোলার পরিবর্তে গোলাপের মালা খোপায় গুজে দিতে ইচ্ছে পোষণ করে সে পিছনে ফিরে ঘোমটা সরাতে নিতেই মিষ্টির উচ্চস্বর ভেসে আসে কানে। দরজার কাছটায় মিষ্টি অবাকের ন্যায় দাঁড়িয়ে আছে। অন্তিক একবার দরজার দিকে তো একবার তার সামনে বসা মূর্তি মানবের দিকে তাকায়। অবাক হয়ে বলে, তুমি সেখানে থাকলে এখানে কে? সাথে সাথে অন্তিকের সামনে বসে থাকা কলি মাথার ঘোমটাটা সরিয়ে পিছনে ফিরে অন্তিককে জড়িয়ে ধরে বলে, আমাকে তোমার করে নাও অন্তিক ভাই, দেখো আজ তোমার জন্য আমি বউ সেজেছি। অন্তিক শুকনো ঢোক গিলে মিষ্টির দিকে তাকায়। তার হিংস্র বাঘিনী আবারও খেপে যাচ্ছে। কলি বাঁশের ফলির কিছু না হলেও অন্তিকের আজ রফা দফা হয়ে যাবে ভাবতেই মনে দুঃখের গান বাজছে। মিষ্টির রাগ ঊর্ধ্বে। এ রাগ নিবারক ওষুধই নেই। অন্তিকও আজ ভীতু ছানা মিষ্টির রাগের সামনে। মিষ্টি পাকের ঘরে দুধ গরম করতে গিয়েছিল, ঘরের সাজসজ্জাকরণ তারই করা। অন্তিকের অসত্য নয়নও তার নজরে আসছে না। সে রাগে গর্জে ওঠে। তোর মতো নির্লজ্জ মেয়ে আমি কোথাও দেখিনি, কলি ক্যাকটাস গডের ফলি। কলিকে ঝাড়া দিয়ে ফেলে অন্তিক দাঁড়িয়ে পড়ে। কলির আজকের সাজসজ্জা নতুন নয়। অন্তিকের বিয়ের আগেও প্রায়শই রজনীতে সেজেগুজে তার ঘরে বসে থাকতো। কোনোদিন অন্তিক বুঝতে পেরে নিচে বাবার সাথে ঘুমাতে যেত, আবার কোনোদিন কলিকে 2-4টি কথা শুনিয়ে ঘর থেকে বের করে দিত। কলির বেহায়াপনা দিন দিন বেড়েই যাচ্ছিল, তাই হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়। অন্তিক ভেবেছিল বিয়ের পর কলি ঠিক হয়ে যাবে, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত হয় আজকের কলির কাজে। সে মিষ্টির মতো গর্জে ওঠে, কথা বলছিস না কেন? তোর এখানে কি কলি? কলি এবার মুখ খোলে, অন্তিকের দিকে তাকিয়ে বলে, আমার তোমাকে চাই অন্তিক ভাই, তুমি আমাকে বিয়ে করে নাও না। অন্তিকের চোখ লালচে রূপ ধারণ করেছে। সে কলির গালে থাপ্পড় বসিয়ে বলতে শুরু করে, তোর মাথা ঠিক আছে? ভাই বোন নামক সুন্দর সম্পর্ককে তোর জন্য নষ্ট করেছি তা জানিস? আমি একা ছিলাম, তোকে আর পিয়াস ভাইয়াকে ভাই বোন ভাবতাম, কিন্তু তুই এই সম্পর্কটা নষ্ট করেছিস। বুঝদার হয়েও অবুঝের মতো কাজ করছিস। তোর মাথায় আমাকে পাওয়ার লোভ। আমি কি কোনো পণ্য? পৃথিবীতে আম ছাড়া আর কোনো ছেলে নাই? আমাকে ভাই ভাবলে কি এমন হতো? তোকে আপন বোনের মতো আদর করেছি সর্বদাই। এখনও সময় আছে কলি, ভালো হয়ে যা। পূর্বে যা করেছিস তা সংশোধন করে সঠিক পথে ফিরে আয়। ভাই বোন নামক সুন্দর সম্পর্ককে হাসি মজা খেলায় রূপান্তর করিস না। কলি কি বুঝেছে জানা না গেলেও মিষ্টির রাগ এই মুহূর্তে পানি হয়ে গেছে। সে ভাবছে মানুষটা তো সুন্দর করে বুঝাতে পারে। কলি অন্তিকের দিকে ক্রন্দনরত অবস্থায় তাকিয়ে দৌড়ে ঘর থেকে বের হতে নিয়ে মিষ্টিকে দেখে থেমে যায়। মুখশ্রী তার রক্তিম চোখজোড়ায় কঠোরতার ভরপুর। মিষ্টির উদ্দেশ্যে বলে, এই কলি তোকে কখনো অন্তিকের হতে দিবে না। কলি চলে যেতেই মিষ্টি অন্তিকের দিকে এগিয়ে আসে। হাতের গ্লাস টেবিলের উপর রেখে বলে, কয়লা যেমন হাজারবার ধুয়ে মুছলেও পরিষ্কার হয় না, তেমনি তোমার বোন ও চাচি কখনো ভালো হবে না অন্ত। অন্তিক ভাবনায় পড়ে। তার মা চলে যাওয়ার পর থেকে কাউকে পাশে পায়নি। চাচি সর্বক্ষণ ভয় ও হুমকির মধ্যে রাখত। সেও চাচিকে মানত বলেই নীরবে সব সহ্য করত। কিন্তু কেন সব সহ্য করত? তার পাশে কেউ ছিল না বলে? একাকিত্ব তাকে অন্ধকার কালকুঠুরিতে আবদ্ধ করে রেখে তার মনকেও ভয়ের মধ্যে রেখে দিয়েছে। মিষ্টি অন্তিকের মনের অবস্থা বুঝতে পেরে পাশে এসে দাঁড়ায়। অন্তিকের কাঁধে হাত রেখে বলে, ভয়কে জয় করতে শিখো অন্তু। আপনজনের মাঝে শত্রুকে প্রশ্রয় দিও না।
তুমি দুর্বল হলে অপর পক্ষ সারা জীবন তোমাকে ডোবাতে থাকবে, একসময় তুমিও তলিয়ে যাবে। অন্তিক মিষ্টিকে জড়িয়ে ধরে মিষ্টির কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি কেন আরও আগে আমার জীবনে আসলে না মিষ্টু? লায়লা বেগম রাগে গড়গড় করছেন। তার কারণ কলি। সকাল থেকেই মেয়েটা বিনা কারণে উল্টোপাল্টা কাজ করছে। যেই মেয়ে কখনো কাপড় ভাঁজ করা তো দূরের কথা, ধুয়েও দেখে না, সে আজ নিজের কাপড়ের সাথে সাথে লায়লা বেগমের কাপড়ও ভিজিয়েছে। জিজ্ঞেস করলেই বলছে, মায়ের কাছে কাজ করলে কি ক্ষতি হয়? লায়লা বেগমের বুঝে আসছে না তিনার অকার্যকরী মেয়ে কিভাবে কর্মঠ হয়ে গেল। নির্বোধ মেয়েটাকে এনেছে সে মিষ্টিকে তাড়ানোর জন্য, কিন্তু তার মেয়ে কিনা পাগলামি করছে। মিষ্টি এই পথেই যাচ্ছিল। মা মেয়ের অবস্থা দেখে পেট চেপে হাসতে শুরু করে। কাছে সে শুধায়, কাজ করলে হাত পা শরীরের সাথে মনও পরিষ্কার হয়ে যায়। চাচি, আপনিও হাত লাগান, কলি বাঁশের ফলির কষ্ট হচ্ছে তো। লায়লা বেগম রাগে ঝাড়ি দেয় মিষ্টিকে। অশুভ মেয়ে, যাও এখান থেকে। মিষ্টি হাসতে হাসতে চলে যেতে নিতেই পিছন থেকে পিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। মিষ্টি পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় লায়লা বেগমকে বাথরুমে পড়ে আছে। কলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অপরাধবোধ মুখশ্রীতে ছেয়ে আছে তার। মিষ্টি দৌড়ে গিয়ে লায়লা বেগমকে ধরে। কলির মায়ের দিকে তাকালে মায়ের শয়তানি হাসি নজরে আসে। কলিও মায়ের হাসির তালে হেসে গগন বিদারী চিৎকার করে ওঠে, ও আল্লাহ গো, কে কোথায় আছো? নতুন ভাবি মাকে মেরে ফেলছে গো। কায়েস ও পিয়াস বাড়িতেই ছিল। কলির চিৎকার শুনে এসে দেখতে পায় মিষ্টির কোলে লায়লা বেগম শায়িত অবস্থায় পড়ে আছে। পিয়াস ও কায়েসকে দেখে গলার স্বর আরো বাড়িয়ে আহাজারি করতে থাকে, দেখো চাচা, দেখো ভাইয়া, মা নতুন ভাবিকে বলেছিল শুধু আমার সাথে কাপড়গুলো রোদে দিতে। ভাবি কাজ করতে না চাইলে সুন্দর করে বলতো, তা না করে মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে। ও আমার কি হবে গো? ও মা, মা চোখ খুলো মা। কলির আহাজারি শুনে মিষ্টি ভুরু যুগল কুঁচকে কলির দিকে তাকায়। তার চেহারায় ভয় চিন্তা কিছুই নেই। অপরাধীরা অপরাধ করলে মুখশ্রী দেখে ধরা পড়ে যায়। মিষ্টি মুখশ্রী দর্শন করলে অপরাধের কোনো আলামত পাওয়া যাবে না। পিয়াস মাকে ধরে ঘরে নিয়ে আসে। বিছানায় শুয়ে দিয়ে জ্ঞান ফেরাতে চেষ্টা করতে থাকে। তখন কলি আবারও বলতে শুরু করে, ভাবিকে মা কত আদর করতো, আর ভাবি কি করলো? মাকে মেরে ফেলতে চাইলো। ও ভাবি, তোমার মনটা কি একটুও পোড়ায়নি? কলির কথার প্রত্যুত্তরে মিষ্টি শান্ত স্বরে বলে, অপরাধীরা অপরাধ করে সব সময় অন্যের ওপরেই দোষ চাপিয়ে দেয়। চাচির মতো পালোয়ান মহিলাকে আমার মতো শুটকি কি ধাক্কা দিতে পারবে? মিষ্টির কথাটা হাস্যকর শোনা গেলেও ভুল বলেনি। কায়েস নিজেও জানে মিষ্টি এরূপ কাজ কখনোই করতে পারে না। লায়লা বেগমের স্বভাব সম্পর্কে অবগত আছে তার। নিজের স্বার্থ হাসিল করার জন্য কতটা নিচে নামতে পারে তাও জানা আছে। কলির আহাজারি থামছেই না। একসময় পিয়াস জোরে ধমক দেয় কলিকে, তোর মরা কান্না বন্ধ করলি কলি? মায়ের কিছু হয়নি, ভয়ে অজ্ঞান হয়েছে মাত্র। আমি ফার্মেসির নুরুলকে ডেকে নিয়ে আসছি। পিয়াস চলে যেতেই কলি তেড়ে মেড়ে আসে মিষ্টির দিকে। মিষ্টির হাত ধরে জমিনে ফেলে দেয় সে। কিড়মিড় করে বলতে শুরু করে, আমার অন্তিককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তোর জীবন আমি নরক করে ছাড়ব। মিষ্টি রাগ হয়, শরীর কাঁপুনির মতো রাগ। কায়েস তখন সামনেই ছিল। শ্বশুর বাবাকে উপেক্ষা করে মিষ্টি উঠে কলির হাতে মুচড়ে ধরে বলে, মিথ্যা অভিযোগ এই মিষ্টি পছন্দ করে না। দোষ আমার হলে অবশ্যই স্বীকার করব, ক্ষতিপূরণও দিব। আমার বিরুদ্ধে মিথ্যাচার ছড়ালে তোমাকে শেষ করে দিব কলি বাঁশের ফলি। কলিকে ফেলে মিষ্টি হনহনিয়ে বাড়ির বাইরে চলে আসে। অন্তিক অফিসে সকালেই গেছে। এই মুহূর্তে ফোন করা ঠিক মনে হয় না তার কাছে। সে মোল্লা বাড়ির পিছনের জামরুল গাছের আড়ালে গিয়ে কান্নার সংবরণ করার বৃথা চেষ্টা করে। আমরা মেয়েরা সাধারণত কোমল হৃদয়ের হয়ে থাকি। যতই লোকজনের সামনে নিজেকে সাহসী অথবা শক্ত করতে চেষ্টা করি না কেন, দিন শেষে আমাদের কোমল প্রাণ গলে নরম হয়ে যায়। পুরো পৃথিবীর সামনে সাহসী সাজলেও আড়ালে নিজেকে একাই মনে হয়। মিষ্টির ক্ষেত্রেও তাই। গোটা একটা পরিবারের সামনে সে সাহসী নারী, কিন্তু অন্তরস্থ তো তার কোমল নমনীয়। সেও চায় একটু আদর, একটু সোহাগের। কেউ তাকে মা বলে ডাকুক, কেউ তার মাথায় হাত রাখুক। বাবা মা ছাড়া একাকী সে নিজেরও অন্তিকের জন্য লড়াই করেই যাচ্ছে দিনের পর দিন। আজকের ঘটনায় মিষ্টির মনকে অভ্যন্তরীণ দিক দিয়ে দুর্বল করে তুলেছে। এই মুহূর্তে তার একজন আপনজন প্রয়োজন, যার বুকে মাথা গুজলে সে শান্তি পাবে।
সময় তার যায় পার হতে থাকে। কতটা সময় মিষ্টি সেভাবে ছিল জানা নেই। পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে চেতনা ফিরে আসে। বিপরীত মানুষটাকে কলি মনে করে আঘাত করতে গেলেই অন্তিকের মুখশ্রী দেখতে পায় সে। সময় বিনষ্ট না করে মিষ্টি অন্তিকের বুকে ঝাঁপিয়ে পড়ে। মনের যত দুঃখ যাতনা এই বুকে মাথা রেখেছে মরছে না সে। অন্তিক মিষ্টির কান্নার আওয়াজ পেয়ে বিচলিত হয়ে যায়। মিষ্টি পিঠে হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করে। মিষ্টি শান্ত হয় না। অগত্যা অন্তিক মিষ্টিকে পাঁজা কোলে তুলে এক জায়গায় গিয়ে বসে। অন্তিকের বুকের সাথে মিষ্টি তখনও লেপ্টে। পরপর মিষ্টির মাথায় ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। মিষ্টি কিছু সময় পর শান্ত হয়। অন্তিকের কাছ থেকে দূরে সরতপ নিতেই বাধা প্রদান করে সে। মিষ্টির মাথায় হাত বুলিয়ে ভরাট কণ্ঠস্বরে বলে, আজ যা যা ঘটেছে সব আমাকে জানাও, একটা কথাও গোপন করবে না বলে দিলাম। অন্তিকের এরূপ আচরণের সাথে মিষ্টি পূর্ব পরিচিত। সে পুরো ঘটনা জানায়। অন্তিক তখন রাগে কাঁপছে। যেই কাজ তার করার কথা ছিল তা মিষ্টি করছে এবং কষ্টও পাচ্ছে। চোখ বন্ধ করে সে রাগ সংবরণের চেষ্টা করে। মিষ্টির কপালে চুমু এঁকে বলে, আমার জীবনের একটি বিশেষ সত্যি চাচি জানে বলে এতদিন চুপ ছিলাম, অন্যায় না করেও নত হতাম। আজ মনে হচ্ছে এসব করে চাচিকে সুযোগ করে দিয়েছিলাম এতদিন। আর না, তোমার সাথে করা প্রতিটা অন্যায় চাচি এবং কলিকে শাস্তি পেতেই হবে। মিষ্টি হতবিহ্বল দুর্বল দৃষ্টিতে অন্তিককে পর্যবেক্ষণ করে। সে মনে মনে ভাবে, মানুষটা কি তার সেই ভোলা ভালা গাধা স্বামী যাকে ভালোবেসে সে বিয়ে করেছে একদিনে এতটা পরিবর্তন হলো কিভাবে? মোল্লা বাড়িতে বিচার বসেছে। নাজিমুদ্দিন গম্ভীর মুখে বসার ঘরে বসে আছেন। দুই পাশে তার দুই ছেলে ফিরোজ এবং কায়েস। ফিরোজের কপাল কুঁচকে আছে, যেন জরুরি কোনো কাজ থেকে তাকে তুলে নিয়ে আসা হয়েছে। কায়েস নির্বিকার, সমস্ত ঘটনা তার সামনেই ঘটেছে। এমনকি সে পূর্ব থেকে অবগত যে লায়লা বেগম নিজের দোষ ঢাকতে এবারও কোনো অসহায়ের উপর দোষ চাপিয়ে দিবে। মিষ্টিকে দেখে বোঝা যাচ্ছে সে খুব কান্না করেছে। পিয়াস বিরক্তিকর দৃষ্টিতে মাকে দেখছে। সেও জানে আজকের দুর্ঘটনার কারণ। অভ্যন্তরীণ দিক দিয়ে মোল্লাবাড়ির প্রতিটা সদস্যের সম্পর্কে সকলে অবগত, কিন্তু কেউ প্রকাশ করে না। নাজিমুদ্দিন গম্ভীর স্বরে বলতে শুরু করেন, নাত বইয়ের উপর কি অভিযোগ বোমা? কি করেছে সে? তোমার মুখ থেকেই প্রথমে শুনি। লায়লা বেগম এই সময়টারই অপেক্ষা করছিলেন। তিনি তিনার অভিযোগ ব্যক্ত করতে শুরু করেন। আমি খারাপ আব্বা, খুব খারাপ। অন্তিক আমার পেটের সন্তান না হলেও তাকে ছেলে ভাবি তো, বৌমাকে আপন ভাবতাম। আব্বা, আমার আপন ভাবাটা বৌমা সহ্য করতে পারেনি। বউ হয়েছে সংসার, তার তারই তো সব দেখে শুনে গোছগাছ করে রাখতে হবে। তাই বলছিলাম ধোয়া কাপড়গুলো কলির সাথে রোদে শুকিয়ে দিয়ে আস। কিন্তু বৌমা কি করলো? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলো, তুই কাজ কর বুড়ি। আব্বা, আপনিই বলেন, আমি খারাপ কিছু বলেছিলাম? নাজিমুদ্দিন নিরুত্তর। মিষ্টির দিকে তাকিয়ে বলেন, তুমি কিছু বলবে নাত বউ? মিষ্টি দুর্বল হেসে বলে, সত্য বললে কি বিশ্বাস করবেন দাদা? কেননা এখানে সত্যের চেয়ে মিথ্যার পাল্লা ভারী। সত্য বললেও মিথ্যার জয় হবে, যা পূর্বে থেকেই হয়ে এসছে। কিছুক্ষণের জন্য নাজিমুদ্দিনও অন্তিক ব্যতীত মোল্লাবাড়ির সকলের চোখ চড়কগাছ হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক হয় লায়লা বেগম। সে ভীত চোখে স্বামীর দিকে তাকায়। ফিরোজ তখন রাগান্বিত দৃষ্টিতে স্ত্রীকে দেখছে। লায়লা বেগম তুতলিয়ে ধমক দেন মিষ্টিকে, মাথা ঠিক আছে? আমরা মিথ্যে বলবো কিসের ফায়দায়? তুমি তো ধাক্কা দিয়ে ফেলে দিল। লায়লা বেগম কিছু দূরেই দাঁড়িয়েছিল। মিষ্টির কি হলো জানে না। লায়লা বেগমের কাছে এসে বলল, চাচি হাতটা এগিয়ে দিন তো। লায়লা বেগম সকলের দিকে নজর ঘুরিয়ে ইতস্তত হয়ে হাত বাড়িয়ে দেয়। মিষ্টির মুখে হাসি ফিরে আসে। সে এবার দুষ্টু স্বরে বলে, আপনার হাতটা তো খুব শক্ত চাচি। এরপর কলির দিকে ফিরে তার উদ্দেশ্যে বলে মিষ্টি, এই কলি, বাঁশের ফলি, এদিকে আসো। চাচির শরীর কেমন যেন কাঁপছে, ধরো তো। বোকা কলি তাই করলো। লায়লা বেগমের পিছনে এসে দাঁড়িয়ে তাকে ধরলো। মিষ্টি এবার লায়লা বেগমকে ধাক্কা দেওয়ার বৃথা চেষ্টা করে। লায়লা বেগম জায়গায় পড়ে যাওয়া তো দূরের কথা, এক বিন্দু পরিমাণ নড়েও নি। মিষ্টি মুখে হাত চেপে হেসে বলে, আমি প্র্যাকটিক্যাল দেখলাম দাদা, এবার বুঝে নিন। নাজিমুদ্দিন সহ সকলে লায়লা বেগম ও কলির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। লায়লা বেগম বুঝতে পেরে বলতে শুরু করে,
এখানে পানি কোথায়? বাথরুমে পানি সাবান ছিল বলেই অল্প ধাক্কাতে পড়ে গেছে। এই মেয়ে আপনাদের মিথ্যে গোল খাওয়াচ্ছে।